পুরুলিয়া সিরিজের আরো একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই পুরুলিয়া থেকে। আজকে আমাদের মেন ডেস্টিনেশন হলো জয়চন্ডী পাহাড়। জয়চন্ডী পাহাড় এবং বড়ন্তি লাগোয়া যে সমস্ত সাইট সিনগুলো রয়েছে সেগুলো আমরা আজকে ভিজিট করতে চলেছি। চলো জার্নিটা শুরু করা যাক। জার্নি শুরু করতে করতে আমরা কোথায় কোথায় ভিজিট করব, কিভাবে ভিজিট করব, কত খরচা পড়বে, তোমরা কিভাবে ট্যুর প্ল্যান করতে পারো, সেই সমস্ত ডিটেলস শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ফাইনালি শুরু হলো আরো একটা জার্নি। আজকে আমাদের মেন যে অ্যাট্রাকটিভ লোকেশন সেটা হলো জয়চন্ডী এবং বড়ন্তি, এছাড়াও রয়েছে পাঞ্চেত ড্যাম এবং গড়পঞ্চকোট। তো এখান থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন হতে চলেছে জয়চন্ডী পাহাড়। পুরুলিয়া টাউন থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার মতো, সময় লাগবে প্রায় ঘন্টা দেড়েক। তো আশা করি এই যে রোড ট্রিপ সেটা অসম্ভব ভালো হতে চলেছে। আমার সঙ্গে সঙ্গে আপনারাও এই রোড ট্রিপটা অসম্ভবভাবে এনজয় করবেন। তো পুরুলিয়ার অযোধ্যা সার্কিট যেগুলো রয়েছে সেগুলো আপনারা আগের পর্বে দেখেছেন। আজকে চললাম আমরা জয়চন্ডীর উদ্দেশ্যে। ঘড়িতে সময় 9:53, আর আমরা এখন পুরুলিয়া বাঁকুড়া রোডের উপর দিয়ে ট্রাভেল করছি। পুরুলিয়া টাউনের যে হালকা কনজাস্টেড ব্যাপারটা ছিল সেটা মোটামুটি মিনিট 20 হলো আমরা ক্রস করে এসে গেছি। আর এই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে বাঁকুড়ার উদ্দেশ্যে। যারা শুধুমাত্র জয়চন্ডী পাহাড় ঘুরতে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো আদ্রা। তো আপনারা আদ্রাতে নেমে কিন্তু কোনো গাড়ি বা অটো বা টোটো রিজার্ভ করে কিন্তু জয়চন্ডী পাহাড় ঘুরে আসতে পারেন। আর যারা মনে করছেন গাড়ি ভাড়া করবেন না, সেক্ষেত্রে পুরুলিয়া থেকে আপনারা যে আসানসোলগামী যে মেমু ট্রেন চলে সেই মেমু ট্রেনে করেও কিন্তু জয়চন্ডী পাহাড় ঘুরে আসতে পারেন। তবে আমি বলবো কোনো কিছু গাড়ি বা অটো বা টোটো যাই হোক রিজার্ভ করে যাওয়াটাই ভালো। লোধুরকা মোড় থেকে আমরা বাঁকুড়া পুরুলিয়া রোড ছেড়ে আদ্রা কাশীপুর যে রোড আছে সেই রোড ধরে আমরা এগিয়ে চললাম জয়চন্ডী পাহাড়ের দিকে। এখান থেকে জয়চন্ডী পাহাড়ের দূরত্ব এখনো মোটামুটি 29 কিলোমিটার মতো। তো রাস্তা অসম্ভব ভালো। যারা গাড়ি চালাতে ভালোবাসেন বা বাইক নিয়ে রোড ট্রিপ করতে ভালোবাসেন তাদের অপূর্ব সুন্দর লাগবে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। আর আশপাশের প্রাকৃতিক দৃশ্য বেশ সুন্দর। প্রকৃতিকে যারা ভালোবাসেন, প্রকৃতিকে যারা এনজয় করেন, তাদের এই পুরুলিয়া ট্রিপ বা জয়চন্ডী পাহাড় ট্রিপ সত্যি স্মৃতির মণিকোঠায় তুলে রাখা থাকবে।
ওইদিকে হলো আদ্রা স্টেশন, আর আমরা এখন আদ্রা যে লেভেল ক্রসিং সেটা পেরিয়ে যাচ্ছি জয়চন্ডীর দিকে। ঘড়িতে এখন সময় সকাল 11:45, আর আমরা এখন আদ্রা জাংশনের কাছে আছি। একদম সকালে বেরিয়েছি, সেইভাবে ব্রেকফাস্ট করা হয়নি, তাই এই আদ্রা স্টেশনের কাছ থেকে কোনো একটা দোকান থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো, দিয়ে আবার জার্নি শুরু করবো। অবশ্য আপনারা যখন জয়চন্ডী যাবেন, অর্থাৎ পুরুলিয়া থেকে যখন জয়চন্ডী যাবেন, তখন কিন্তু রাস্তায় আপনাদের আদ্রা স্টেশন পড়বে না। আমরা ওই ব্রেকফাস্ট করার জন্য কিন্তু আদ্রা স্টেশনের দিকে এলাম। এই হলো আদ্রা জাংশন স্টেশন। যারা শুধুমাত্র জয়চন্ডী আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু পুরুলিয়া যাওয়ার প্রয়োজন নেই, তারা কিন্তু এই আদ্রা জাংশন থেকেই জয়চন্ডী যাওয়ার গাড়ি বা টোটো পেয়ে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি জয়চন্ডী পাহাড় যে রেবেল ক্রসিং রয়েছে সেখানে। অলরেডি একটা মালগাড়ি লোকাল ট্রেন ক্রস করলো বলে আমাদের দাঁড়িয়ে পড়তে হলো। আমাদের ডান হাতে রয়েছে জয়চন্ডী পাহাড় রেল স্টেশন। তো যারা আসানসোল মেমু করে জয়চন্ডী পাহাড় আসছেন, সেক্ষেত্রে এই স্টেশনে নেমেই কিন্তু হেঁটে বা টোটো করে যেতে হবে জয়চন্ডী পাহাড়। মেন রাস্তা থেকে বাঁদিকে একটা ছোট রাস্তা ধরে আমরা ঢুকে গেলাম জয়চন্ডী পাহাড়ের পাদদেশে পৌঁছানোর জন্য। আর আমাদের জাস্ট গাড়ির সামনে পুরোপুরি ভিজিবল জয়চন্ডী পাহাড়। কিছুটা কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে বলে জয়চন্ডী পাহাড়ের পুরোপুরি রূপটা দেখানো যাচ্ছে না, আরো কাছ থেকে আরো ভালোভাবে দেখা যাবে, কিন্তু অপূর্ব। উদয়ন পণ্ডিতকে মনে আছে? আচ্ছা, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। একদম ঠিক। সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে শুটিং হয়েছিল এই জয়চন্ডী পাহাড়ের পাদদেশে। জয়চন্ডী পাহাড় জুড়ে রয়েছে সেই সত্যজিৎ রায় আমাদের মহাপুরুষের অনেক অনেক কর্মকাণ্ডের অনেক স্মৃতি। সেই জয়চন্ডী পাহাড় থেকে আমি সৌম্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার আমির আরো একটা নতুন পর্বে। জানুয়ারি 10 তারিখ, আর প্রচুর মানুষ কিন্তু পিকনিক করতে এসছে। বেশ বক্স নিয়ে চলে এসেছেন পিকনিক করতে। এই যে ফাঁকা জায়গাটা, জয়চন্ডী পাহাড়ের ওঠার আগের যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় কিন্তু প্রচুর মানুষ পিকনিক করেন। বাস এসে এখানেই দাঁড় করানো হয় এবং এখান থেকে কিন্তু পিকনিক করেন প্রচুর মানুষজন। আর এই যে সামনে গেট রয়েছে, যে গেট দিয়ে আমরা উঠে যাব জয়চন্ডী পাহাড়ে, অর্থাৎ শ্রী শ্রী মা জয়চন্ডীর যে মন্দির রয়েছে সেই মন্দিরে। দেখো মুখোশ বিক্রি হচ্ছে, কিন্তু যে মুখোশ তৈরি হওয়ার জায়গা চড়িদা গ্রাম, তোমরা আগের পর্বে যেটা দেখেছ। সাধারণের সুবিধার্থে কিন্তু এই মন্দিরে ওঠার জন্য সিঁড়ি করে দেওয়া রয়েছে, একদমই পাতলা পাতলা সিঁড়ি। সেই সিঁড়ি নিয়ে ওঠানামা করার খুব একটা কোনো অসুবিধা নেই। মোট 492টি সিঁড়ি রয়েছে, আর জায়গায় জায়গায় এরকম স্টল করে রাখা রয়েছে। যদি উঠতে উঠতে কোনো অসুবিধা হয় বা জল খাওয়ার প্রয়োজন হয়, তাহলে এই সমস্ত দোকানগুলো কিন্তু সেই জলের যে অভাব সেটা কিন্তু পূরণ করতে সক্ষম। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার রঘুনাথপুর অঞ্চলের অন্তর্গত এই জয়চন্ডী পাহাড় কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। জয়চন্ডী পাহাড়ের যে উচ্চতা তা হলো 509 ফুট। সিঁড়িগুলো জায়গায় জায়গায় একটু খাড়াই রয়েছে, হয়তো একটানা উঠতে একটু অসুবিধা হতে পারে। তাই যারা
উঠছেন বা যাদের অসুবিধা আছে পায়ে, বসে বসে কিন্তু আস্তে আস্তে উঠতে পারেন। এখানে জায়গায় জায়গায় কিন্তু বসার সুযোগ সুবিধা করা রয়েছে। তো আপনারা আস্তে আস্তে বিশ্রাম নিয়ে নিয়ে কিন্তু উপরে উঠতে পারেন। পাথরের চাঁইগুলো ইতস্তত বিক্ষিপ্তভাবে এদিক ওদিক পড়ে রয়েছে, আর মাঝখান দিয়ে করা রয়েছে এরকম সুন্দর সিঁড়ি। প্রয়োজনে কিন্তু এই সমস্ত ছোট ছোট স্টল থেকে জল নিয়ে নিতে পারেন। প্রায় এসে গেছি। আমার খুব বেশি হলে কত সময় লাগলো, মিনিট 10 থেকে 15, তাও না। উপরে দেখা যাচ্ছে মন্দির। পাহাড়ের চূড়ে রয়েছে বাবা বজরংবলীর মন্দির এবং মা চণ্ডীর মন্দির। জয়চণ্ডী পাহাড়ের ওপর থেকে প্রাকৃতিক শোভা অপূর্ব, পুরো শহরটাকে অসাধারণ দেখতে লাগছে। যদিও আজ একটু কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, যে কারণে নিচের শহরটাকে অতটা ভালো করে দেখা যাচ্ছে না, তবুও যেটুকু দেখা যাচ্ছে সেটুকু সত্যি মুগ্ধ করে দেওয়ার মতো। জয়চণ্ডী পাহাড়ে যারা আসছেন, জয়চণ্ডী পাহাড়ে থেকে যদি জয়চণ্ডী পাহাড়ের আশপাশের অঞ্চল ঘুরে দেখতে চান, সেক্ষেত্রে থাকার সবচেয়ে ভালো জায়গা হলো ওই নিচের জয়চণ্ডী পাহাড় ইউথ হোস্টেল। আমি সেই ইউথ হোস্টেল বুকিংয়ের পুরো ডিটেলস দিয়ে দেবো। পাহাড়ের উপরে রয়েছে মা চণ্ডীর মন্দির এবং বাবা বজরংবলীর মন্দির। তো যারা মন্দিরে পুজো দিতে চাইছেন, পুজোর সামগ্রী কিন্তু মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছে। আপনাদের নিচে থেকে কিছু নিয়ে আসতে হবে না, ওপরেই সেই পুজোর সামগ্রী নিয়ে কিন্তু মাকে কিংবা বাবাকে পুজো অর্পণ করতে পারেন। তো ফাইনালি জয়চণ্ডী পাহাড় ঘুরে নামার পালা। নিচে নামার সিঁড়ি ধরেছি। তবে যেটা খারাপ লাগার জায়গা সেটা হলো পাহাড়ের যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে রয়েছে। প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জিনিস সব এদিক সেদিক পড়ে রয়েছে। আমার একটাই অনুরোধ থাকবে, যারা পর্যটক আসছেন তারা দয়া করে প্লাস্টিকের যা জিনিসপত্র নিয়ে আসছেন, বোতল থেকে শুরু করে যাবতীয় যা কিছু নিয়ে আসছেন, দয়া করে হাতে নিয়ে নিচে যান, নিচে গিয়ে ডাস্টবিনে ফেলুন। প্রকৃতিকে ভালো রাখার দায়িত্ব আমার, আপনার সবার। প্রকৃতি ভালো থাকলে আপনি সবাই ভালো থাকবো। ফাইনালি জয়চণ্ডী পাহাড় থেকে নেমে পড়লাম। আর ওঠা নামার খুব একটা বেশি কষ্ট নেই, যদি পায়ের সমস্যা না থাকে। যেহেতু সিঁড়ি করা আছে, তো উঠতে নামতে খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়। একটু দম নিয়ে একটু বসে বা একটু রেস্ট নিয়ে যদি ওঠেন, তাহলে কোনো খুব একটা বেশি অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু জয়চণ্ডী পাহাড়ের দুপাশেই খাবারের হোটেল রয়েছে, ভাতের হোটেল। তো যারা এখানে আসছেন, মনে করছেন খাওয়া দাওয়া করবেন, এই সমস্ত হোটেল থেকে কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। সবজি ভাত, মাছ ভাত, বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের রেটে খাবার পাওয়া যায়। তো এই ভাতের হোটেল থেকে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করে নিতে পারেন। জয়চণ্ডী পাহাড়ের নিচে এই খুদে খুদে ছোট ছোট বন্ধুরা কিন্তু এই সমস্ত খেজুর পাতা দিয়ে সুন্দর সুন্দর হাতের এই সমস্ত ছোট্ট ছোট্ট ফুলদানি এই ধরনের কিছু বানায়। বেশ ভালো লাগছে দেখতে। আর এরাই 50 টাকা মূল্যে এগুলো বিক্রি করে। তো এইভাবেই এদের মোটামুটি চলে, দিন কাটে। তো এরা বলছে যে এরা ফুটবল খেলবে, ফুটবল কেনার জন্য এই সমস্ত বিক্রি করে ওরা টাকা তুলছে। তোমরা এসে যদি তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু কিনতে পারো। এদেরও একটু সাপোর্ট হয়, এরাও একটুখানি এদের মতো করে বাঁচতে পারে। জয়চণ্ডী পাহাড়কে ফাইনালি বিদায় জানিয়ে আমরা এখন রওনা দিচ্ছি গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। এখান থেকে গড়পঞ্চকোট যেতে মোটামুটি সময় লাগবে আধ ঘন্টা মতো। মোটামুটি এখান থেকে 20 কিলোমিটার রাস্তা। তো দেখা যাক কখন পৌঁছোই আর গড়পঞ্চকোট এরপর তোমাদের ঘুরিয়ে দেখাবো।
আমরা গড়পঞ্চকোট ঢুকলাম, আর ঢোকার মুখে কিন্তু 20 টাকা করে এরকম গাড়ির জন্য এন্ট্রি ফি রয়েছে। তো সেই এন্ট্রি ফি দিয়েই কিন্তু গড়পঞ্চকোটে ঢুকতে হবে। এসে গেছি গড়পঞ্চকোট, আর পেছনে দেখা যাচ্ছে অপূর্ব সুন্দর পঞ্চকোট পাহাড়। পঞ্চকোট রাজবংশের রাজপুরোহিত ও সভাপণ্ডিত রাখালচন্দ্র চক্রবর্তী মহাশয় প্রণীত পঞ্চকোট ইতিহাস থেকে জানতে পারা যায়, মহারাজা বিক্রমাদিত্যের উত্তরপুরুষ উজ্জয়িনী নগরীর ধার রাজ্যের মহারাজা জগদ্দেও সিংহের পুত্র দামোদর শেখর সিংদেও যে শেখর বংশের প্রতিষ্ঠা করেছিলেন, সেই রাজবংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর তার রাজ্যাভিষেকের পর কোনো এক সময় তার রাজধানী স্থানান্তরিত করে নিয়ে আসেন পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর ধরে বংশ পরম্পরায় রাজত্ব করেন। 1750 খ্রিস্টাব্দে মহারাজা শত্রুঘ্ন শেখরের আকস্মিক মৃত্যুর পর সিংহাসন নিয়ে এক নৃশংস রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত ঘটে। ফলত রাজধানী প্রথমে মহারাজনগর, পরবর্তীকালে 1762-63 সালে রামবনী মৌজায় স্থানান্তরিত হয়। তারও পরবর্তীকালে 1793 সালের পর কেশরগড়ে এবং অবশেষে 1832 সালে কাশীপুরে স্থানান্তরিত হয় রাজধানী। দীর্ঘদিন ধরে পঞ্চকোটের এই রাজধানী পড়ে থাকার কারণে রক্ষণাবেক্ষণের অভাব এবং কালের নিয়মেই এই স্থাপত্য ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও এই রাজধানী ধ্বংস হয়ে যাওয়ার পিছনে বর্গী আক্রমণকেও ধরা হয়ে থাকে, তবে তার কোনো ঐতিহাসিক প্রমাণ আজও পাওয়া যায়নি। পিছনে গড়পঞ্চকোট পাহাড় এবং তারই সামনে দাঁড়িয়ে রয়েছে এই রাসমঞ্চ। এই রাসমঞ্চের ভিতরে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। গড়পঞ্চকোট এলে সবচেয়ে আকর্ষণীয় যে মন্দিরগুলি রয়েছে, সবচেয়ে আকর্ষণীয় যে জায়গাগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম প্রধান হলো এই রাসমঞ্চ। রাতের বেলা আলো দিয়ে সুন্দর করে সাজানো হয়, সামনে লাইট রয়েছে, মায়াবী পরিবেশ তৈরি হয় এই অঞ্চলের রাতের বেলাতে। তো যারা গড়পঞ্চকোটের কাছাকাছি কোনো জায়গায় থাকছেন, তারা সেই মায়াবী পরিবেশের সাক্ষী হতে পারেন। এছাড়াও আশপাশে কিছু ভগ্নস্তূপ রয়েছে, যেগুলো প্রাচীন সিংদেউরা যখন রাজত্ব করতেন সেই রাজত্বকালে বা সেই সময়কালে তৈরি রাজবাড়ির কিছু ধ্বংসস্তূপ। আমার পিছনে যে প্রাচীন ভগ্নস্তূপ দেখা যাচ্ছে, এটিও কিন্তু সেই সিংদেউরা যে রাজবাড়ি ছিল তারই একটি অংশ। গড়পঞ্চকোটের আশপাশে থাকার জন্য সবচেয়ে ভালো লোকেশন হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে এই চারুলতা রিসর্ট। এখানে আপনারা থাকতে পারেন। আমি কিভাবে বুকিং করবেন সেই বুকিং ডিটেলস ভিডিও ডেসক্রিপশন এবং স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা অনলাইনে বুকিং করে চলে আসতে পারেন এই চারুলতা রিসর্টে। আর এই প্রপার্টির সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ হলো এই প্রপার্টির ভেতরেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেটা থেকে কিন্তু পুরো এলাকাটাকে খুব ভালো করে দেখতে পাওয়া যায়। এই চারুলতা রিসর্টের পাশ দিয়েই যে রাস্তা সোজা চলে যাচ্ছে, সেটা দিয়েই কিন্তু আপনারা ওই ওপরের পাহাড়ে উঠতে পারবেন। এই রাস্তা দিয়ে কিছুটা হাঁটতে হবে, কিছুটা মানে বেশ কিছুটা হাঁটতে হবে, তবেই আপনারা পাহাড়ে উঠতে পারবেন এবং ওপরে যে ঝর্ণা আছে সেটা ভালোভাবে ঘুরে দেখতে পারেন। বেশ শুনশান ফাঁকা রাস্তা, লোকজন বিশেষ কেউ নেই। আর রাতের বেলা এই সুন্দর পরিবেশকে যদি উপভোগ করতে চান, তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট যেটা থাকার ডেস্টিনেশন সেটা হলো কিন্তু এই চারুলতা। যারা পিকনিক করতে আসছেন তারা কিন্তু অবশ্যই এই যে পাহাড়ের যে এলাকা রয়েছে, মানে যেখান থেকে জঙ্গল শুরু হচ্ছে, সেই সমস্ত এলাকায় কিন্তু পিকনিক করতে পারবেন না। আপনাদের পিকনিক করার থাকলে আপনারা নিচে যে মন্দির বা রাজবাড়ির যেখানে ধ্বংসস্তূপগুলো রয়েছে, তার পিছনে যে ফাঁকা জায়গা বা যে মাঠ রয়েছে, সেখানে পিকনিক করতে পারেন। কিন্তু এইসব এলাকা কিন্তু পুরোপুরি রেস্ট্রিক্টেড। যাদের কাছে গাড়ি আছে বা যারা বাইক নিয়ে এই সমস্ত এলাকায় আসছেন, তারা কিন্তু অবশ্যই বাইক বা গাড়ি নিয়ে এই এলাকার মধ্যে প্রবেশ করবেন না। এটা কিন্তু কড়াকড়িভাবে কঠোরভাবে নিষেধ করা আছে। যারা বাইক নিয়ে ঢুকে পড়ছেন ভুলবশত, তাদের কিন্তু ফাইনের মাসুল গুনলেও গুনতে হতে পারে। সামনের রাস্তাটা অদ্ভুত সুন্দর,
সামনেই দেখা যাচ্ছে পঞ্চকোট পাহাড়। আর এই সমস্ত এলাকা ঘোরার জন্য বা কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর জন্য একদম আদর্শ। যারা শীতের ছুটিতে বা বসন্তকালের ছুটিতে আসছেন তারা কিন্তু অসম্ভব সুন্দর আনন্দ করতে পারবেন এই এলাকাতে। প্রচুর পলাশ গাছ রয়েছে আশপাশে। যদি আপনারা কেউ বসন্তকালে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষাশেষি বা মাঝামাঝি করেও আসেন তাহলেও কিন্তু এই এলাকাটাকে পুরো পলাশে ছয়লাভ হয়ে থাকতে দেখবেন। লাল লাল পলাশ ফুলে এই এলাকাগুলো পুরোপুরি ভরে যায়। তখন কিন্তু এই সবুজ পাহাড়ের দৃশ্য অনেকটা পাল্টে গিয়ে পাহাড়ের মাঝে লালের আভা দেখতে পাওয়া যায়। সে দৃশ্য আরো মায়াবী, আরো অপরূপ। যদি পারেন সম্ভব হলে ফেব্রুয়ারি মাসেও একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবেন এই গড় পঞ্চকোট বা পুরুলিয়ার এই সমস্ত এলাকা থেকে। আমি ভেতর অব্দি গেলাম না, তার কারণ হচ্ছে এখন শীতকাল। অনেকেই বললো উপরের ঝর্ণা শুকিয়ে গেছে, সেখানে কোনো রকম জলধারা দেখার কোনো সুযোগ নেই। তো অনেকটাই চেক করে উঠতে হবে। সেখানে কিন্তু কোনো রকম সিঁড়ি বা অন্য কিছু নেই, যেরকম আমরা জয়চণ্ডী পাহাড়ে দেখেছিলাম। তো সেই কারণেই আর উপরে উঠলাম না। তো আপনারা যদি আসেন, যদি সেই ঝর্ণা দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই চেক করে বেশ কিছুটা মজা করতে করতে ঘুরে আসতে পারেন। দেখুন হনুমান লাফালাফি করছে গাছে। অবশ্যই যারা ক্যামেরা নিয়ে আসছেন তারা কিন্তু হনুমান থেকে সাবধান। এনারা কিন্তু ক্যামেরা নিয়ে ছুটে পালায়। তো সে কারণেই হনুমান থেকে সাবধান। হাতের মানিব্যাগ, ফোন, ক্যামেরা অবশ্যই খুব যত্ন করে রাখবেন, নইলে কিন্তু খোয়া যেতে পারে। দেখতে দেখতে ঘড়িতে 2:20 বেজে গেল। তো আমরা গড় পঞ্চকোটেই একটা হোটেলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। এই দাদা বৌদি হোটেল, এখানে ঢুকে আমরা আজকে দুপুরের লাঞ্চ সেরে নেবো। তো আপনারা যখন আসবেন গড় পঞ্চকোটে, যদি মনে করেন এখানে খাওয়া দাওয়া করবেন, তো এই সমস্ত যা হোটেল রয়েছে সেখানে কিন্তু যে কোনো একটি হোটেলে বসে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে বেড়াতে। অবশ্যই জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।